যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইক আমরা যে যে শীটটা বা বইটা আমরা পড়বো, এই এলিজাবেথিয়ান এজ এর যে একটা অংশ আমরা কাজ করব, ইট ইজ জাস্ট লাইক দিস। একটা ছোট ব্রিফ আলোচনা আছে এলিজাবেথান পিরিয়ড, এন্ড এলিজাবেথান এজ ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। সো লাস্ট ক্লাস উই ডিসকাসড দ্য পার্ট অফ দ্য রেনেসান্স, ওগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই যে এলিজাবেথান এজ আছে, এলিজাবেথান এজটাকে আমরা বলি যে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এন্ড উই হ্যাভ স্টাডিড, ইউ নো, উই হ্যাভ স্টাডিড ইউনিভার্সিটি উইডস ইন আ সেপারেট লেকচার, সেখানে আমরা আলোচনা করেছিলাম। তো এলিজাবেথা নিয়ে আমরা ছোটখাটো দুই একটা কথা বলতেই পারি। আমার মনে হয় গত ক্লাসে হয়তো এলিজাবেথ নিয়ে বলিনি। বললেও ঠিক আছে, আমি একটা ইন্ট্রো দিয়ে দিই কুইন এলিজাবেথ, ইট উইল হেল্প ইউ। সো এলিজাবেথের সময়টাতে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি সেই সময়টা জানেন যে এলিজাবেথের সময়টাতে কতগুলো ক্যাওটিক সিচুয়েশন ছিল রাষ্ট্রে। তখনকার সময়ে আমরা যেটা দেখবো যে রেনেসার পরে যেটা হয়েছে, একদম আহ, সবকিছু ক্লিয়ার ছিল না সেই সময়টাতে। তো একেবারে একটা আনস্টেবল সিচুয়েশন ছিল, পলিটিক্যাল আনস্টেবল, এন্ড দেয়ার মাইট বি সাম আদার রিজনস অলসো। এইটা ছিল আমাদের শর্ট পার্টটা, যে রেনেসাঁকে উই ডিভাইডেড ইনটু ফোর শর্টার এজেস: এলিজাবেথিয়ান এজ, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, এন্ড কমোডার পিরিয়ড, which 1558 to 1603. So if I talk about Queen Elizabeth, so during that time the religion was unstable. It was divided into two parts: Catholic and the Protestant. Catholic basically the follower of the Pope, and the Protestant against the Pope. সেই সময় যেটা হলো যে এলিজাবেথের বাবা যেটা করলো, যে বিয়ে করলো, এবং এলিজাবেথের যে মা আছে উনি হচ্ছেন হেনরিয়েটের সেকেন্ড ওয়াইফ। তো তিনি বিয়ে করলেন এবং এলিজাবেথের মাকে সন্দেহ করে হত্যা করলেন। তো ফাইনালি রাষ্ট্র ক্ষমতায় যখন কুইন এলিজাবেথ আসলো, এসে দেখে যে খুব বাজে একটা সিচুয়েশন, পলিটিক্যাল আনরেস্ট তো আছে, ইভেন রিলিজিয়াস প্রবলেম। তিনি একটু স্ট্রংলি হ্যান্ডেল করলেন। এন্ড দ্য পাওয়ারফুল লেডি উই সি দ্যাট ডাজন্ট ম্যারি। খুব শক্তিশালী নারীরা কিন্তু বিয়ে করছেন, এরকম ঘটনাই বেশি। আমরা কুইন এলিজাবেথের কথা বলি, ওই রকম সময়ে রাষ্ট্রটাকে কন্ট্রোলে নিবে। সো ইট ওয়াজ আ হিউজ স্যাক্রিফাইস। আই স সো মেনি উইমেন হু নেভার ম্যারিড। আমি অনেককে দেখেছি, ঢাকা ইউনিভার্সিটিতে টিচার দেখেছি। অ্যান্ড পলিটিক্সে যদি বলেন, এখন রুমিন ফারহানার কথা জানেন, ইতিপূর্বে অনেক পলিটিশিয়ান ছিল। সো ইটস গ্রেট স্যাক্রিফাইস। তো ডিউরিং দ্য টাইম কুইন এলিজাবেথও কিন্তু এরকমই। ওনাকে ভার্জিন কুইন বলা হয়। শি নেভার ম্যারিড। হতে পারে ডিফারেন্ট রিজনস আছে, ইউ ক্যান চেক আউট ইন্টারনেট অ্যান্ড সাম আদার সোর্সেস। তো আমার কাছে মনে হয় ওই রাষ্ট্রের যে সিচুয়েশনটা আছে এটাকে হ্যান্ডেল করাটা ওয়াজ নট সো ইজি। কারণ পুরুষরা কখনো নারীকে ওইরকম ভাবে সহযোগিতা করবে, দ্যাট দ্যাট ওয়াজ কোয়াইট টাফ। এবং বিয়ে করার পরে আপনারা জানেন যে পুরুষ একটু ডমিনেট করতে পছন্দ করে, তো এরকম অনেকগুলো সিচুয়েশন ছিল। তো এলিজাবেথান এর এই ঘটনাটা যেটা হলো, ইংল্যান্ড ওন চার্চ এরকম একটা সিস্টেম। এই সময়টা হচ্ছে যে গোল্ডেন এজ, অ্যান্ড নেস্ট অফ সিঙ্গিং বার্ডস রিপ্লেট উইথ সংস এন্ড লিরিক্স। লিরিক্সটা আপনারা জানেন যে অন্তমিল গুলো থাকে এই সময়টাতে, লিরিক্সটা এটা সো ফেমাস। আমরা বলেছিলাম লিরিক পড়াইতে গিয়ে, ছেলেটি বাদাম ছিলিত, মেয়েটি বাদাম গিলিত, একদিন বাদাম শেষ, মেয়েটি নিরুপ দেশ, ছেলেটি সব শেষ। সো ইউ মাইট আস্ক যে এটাকে কি এজ বলা হয়, এটার অপর নাম কি, এটা কিসে ভরপুর ছিল? রিভেঞ্জ ট্র্যাজেডিটা এই সময় খুবই ফেমাস ছিল। উই উই অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট ইট, যে রিভেঞ্জ ট্র্যাজেডিটা এখানে ছিল। ওনার বিখ্যাত যে কোটেশন, A good face is the best letter of recommendations, which is really great. And I want you actually uh, memorize this quotation: A good face is the best letter of recommendations. This is really important. Uh, we should follow it. So whatever the color
doesn't matter, but you need to be a very smart one, very strong one, confident one. দেখুন, কালো নিগ্রোরাও কিন্তু পৃথিবী শাসন করে। বারাক ওবামার কথা ধরেন বা অন্যদের কথা ধরেন। তো আমরা যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে ব্রিটিশদের কাছাকাছি যাওয়া খুব জটিল না, কারণ এই অঞ্চলে ব্রিটিশরা ছিল। তো সেই হিসাবে ইটস ইটস ইজি ফর আস। তারপরেও আমি বলবো যে খুব সুন্দর থাকতে হবে তা না, বাট স্মার্ট থাকতে হবে, নিট এন্ড ক্লিন। তিনটা জিনিস মনে রাখেন: নিট এন্ড ক্লিন, স্মার্ট অ্যান্ড স্ট্রং। এই তিনটা থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ফিট হয়ে যাবে। অ্যান্ড ডেফিনেটলি ইউ নিড টু বি আ স্ট্রং ওয়ান, মেন্টালি এন্ড ফিজিক্যালি ইন বোথ কেসেস। এইটা সেই সময় প্রায়োরিটি দিত হোয়াইট পিপলরা। গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এবং ওনারা নর্মাল কোনো পোশাক পরতো না, অলওয়েজ হচ্ছে রাজকীয় ড্রেস পরে তারা চলাফেরা করতো। তো এই যে কুইন এলিজাবেথের সময়ের ব্যাপারগুলো ছিল, এইখান থেকে এটাকে কিভাবে আমি আপনাদেরকে সাজিয়েছি আপনাদের জন্য সেটা একটু দেখাই। তো কুইন এলিজাবেথের এই কথাগুলো তো আছে, ইউ নো ইট। কোয়েশ্চেন যদি আমরা ধরি, যে ফার্স্ট থিয়েটার ইন ইংল্যান্ড ওয়াজ এস্টাবলিশড, সেটা অলমোস্ট হচ্ছে 1576। এটা কুইন এলিজাবেথের সময়। এই যে ব্যাপারটা আছে, এগুলো হয়তো আপনাকে জানতে হয়। অ্যান্ড এলিজাবেথের এজটাকে গোল্ডেন এজ বলা হয় কেন? এটা হচ্ছে যে কালচারাল অ্যাচিভমেন্ট ছিল অ্যান্ড লিটারি। কিন্তু আমরা যদি চিন্তা করি, ইট ইট ওয়াজ মানে আ গ্রেট এরা ফর সো মেনি থিংস। অ্যাকচুয়ালি অনেক কারণেই কিন্তু এটা একটা গ্রেট এরা ছিল। অ্যান্ড ইউ ক্যান সে যে পলিটিক্যাল, রিলিজিয়ন, লিটারেচার, সব ক্ষেত্রে এটা গ্রেট এরা ছিল। Which political condition most directly supported literary growth during the এলিজাবেথের ওয়ান reign? তো আপনি কোনটা এটা আসলে রিলেটিভ ইন্টারনাল স্টেবিলিটি আমি যেটা বলছি। তো কোয়েশ্চেন গুলো এভাবে হতে পারে যে কোন ব্যাপারটা আছে এলিজাবেথের এজে এরকম ভাবে ছিল। So, এটা এভাবে আপনি চিন্তা করতে পারেন। সো নাও, the Elizabethan compromise refers to religious settlement between Catholic and Protestant। আমি যেটা বললাম যে এলিজাবেথান থিওরি যে ব্যাপারটা ঘটলো, সেটা হচ্ছে যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে এটাকে মিটিগেট করার চেষ্টা করা হতো। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এন্ড দেন যেটা হলো পাবলিক থিয়েটার, ইউ নো ইটস নো প্রবলেম। ইনফ্লুয়েন্স। তো ইনফ্লুয়েন্স হচ্ছে রোমান সেনেকান ট্রাজেডি। আমরা বলেছি যে এলিজাবেথের এজ ওয়াজ ফেমাস ফর ট্রাজেডি, অ্যান্ড বিশেষ করে লিটারেচারে যে ট্রাজেডি ছিল এটা হচ্ছে সেনেকান ট্রাজেডি, ইতালীয় নাটকার সেনেকা। দেন ফাইনালি হচ্ছে যেটা ডিপেন্ড করে হুইচ পোয়েটিক সিকোয়েন্স পপুলারাইজ দ্য প্যাট্রাকিয়ান সনেট ইন ইংলিশ। সো প্যাট্রাকিয়ান যে সনেটটা আছে এটা হচ্ছে অ্যাস্টোফেল এন্ড স্টেলা, এই সনেটটা পপুলারাইজ করা শুরু করে। তারপরে তো এপিক স্টাইলে চলে আসলো। তো ড্রামাগুলো কেমন ছিল? ড্রামাতে রোম্যান্স ছিল, ডিসগাইজ ছিল, এন্ড মিস্টেকেন আইডেন্টিটি, এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট, দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ শেক্সপিয়ার এন্ড ড্রামা অলসো। ওইখানে দেখবেন যে ডিসগাইজ ক্যারেক্টার পাবেন, ছেলেরা মেয়ে সাজে, অনেকগুলো বিষয় আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সো রোম্যান্স, ডিসগাইজ এন্ড মিস্টেকেন আইডেন্টিটি। হুইচ হিস্টোরিক্যাল ইভেন্ট increased England's sense of nationalism? A defeat of the Spanish Armada. এইটা একটা ঘটনা 1588-তে ভিক্টোরি ফস্টার ন্যাশনাল প্রাইড এন্ড কনফিডেন্স। তারা যখন আহ স্পেনিশদের সাথে সম্পর্ক তো থাকে, সংঘর্ষ হয়, ফ্রান্সদের সাথে এদের সম্পর্ক হয়। তো ন্যাশনালিজমটা তারা বৃদ্ধি পায় হচ্ছে যে দ্য ডিফিট অফ দ্য স্পেনিশ আর্মাডা, ওদের সাথে পরাজিত হওয়ার পরে এই ঘটনাটা ঘটে। যেমন যে কোনো কান্ট্রির কথাই বলেন, একটা যুদ্ধে পরাজিত হওয়ার পরে আমরা স্টার 1916 দেখেছি আইরিশ পিপল যে তাদের ন্যাশনালিজমটা বৃদ্ধি পেয়েছে। ইভেন বাংলাদেশের সাথে বা ইরানের সাথে যখন উম শুনতে পাচ্ছেন সবাই? ওকে। সো যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি যে এই এই ছোট ছোট ব্যাপারগুলো আপনাকে হেল্প করবে। সো ডেফিনেটলি হুইচ প্রফেশনাল ওয়াজ কনসিডারেড মোরালি সাসপেক্ট ইন এলিজাবেথেন সোসাইটি, যে রাইটিংটাকে একটু প্রায়োরিটি দিত, কিন্তু অ্যাক্টিংটাকে খারাপ হিসাবে দেখা হতো সেই সময়। যে অভিনয় করাটা ভালো না, যেমন আমাদের সোসাইটি দেখেন স্টিল অভিনয় যারা করবে, হ্যাঁ, তাদের একটা ইয়ে থাকে। যাদের সাউন্ডটা কম, হেডফোনটা একটু বাড়িয়ে নেন, নেটওয়ার্কের সাথে থাকেন। ইফ ইট goes to difficult for so many students, then I might consider.
ওকে, তো ফিমেল রোল গুলো কারা করতো? বয়েজ, ছেলেরা করতো। এটা মনে রাখবেন, এরকম প্রশ্ন আপনাকে দিতে পারে। তো এই যে এখানে একটা আলোচনা আছে, এই আলোচনাটা হলো আমাদের এলিজাবেথান যে পিরিয়ড আছে, এই পিরিয়ডের কতগুলো ছোট ছোট ব্যাপার, যেমন ধরেন নাটক কিভাবে শেষ হতো, ট্রাজেডি। ট্রাজেডিটা শেষ হতো মোরাল রেস্টোরেশন এর মাধ্যমে। কমেডি কিভাবে শেষ হতো, কারো মনে আছে? লিখে জানান, কমেডিটা কিভাবে শেষ হতো? ইয়া, আহ, বিবাহের মাধ্যমে কমেডি শেষ হতো। So, এইটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে হচ্ছে লেকচার শিটে সাজানো আর কি, যে আপনি যেটা আপনাদেরকে আমি দিব, কাজ করতেছি, যে এটার মধ্যে আমি পার্ট বাই পার্ট, ইট ইজ টেকিং মাচ টাইম। কালকে যে অবস্থা থাকে এই অবস্থায় দিয়ে দিব। আজকে একটু বসছিলাম, তো শর্ট কোয়েশ্চেন আলোচনা করেছি, ব্যাকগ্রাউন্ডটাও রেডি। ব্যাকগ্রাউন্ডের পরে এলিজাবেথান এলিজাবেথান এইস এর যে বেসিকটা ওটা দিব। তারপরে অ্যাডভান্স স্পেন্সার, আলাদা করে অ্যাডভান্স স্পেন্সারের উপর কাজ করে দিব। তাছাড়া জর্জ চপম্যান থেকে কিছু দিয়েছি। ড্রামার মধ্যে মিরাকল, মোরালিটি, এটার সাথে একটু দিয়েছি, ইন্টারলোডস কে একটু দিয়েছি। শেক্সপিয়ারের প্রিডিসেসর তো মার্লোটা, আসলে মার্লো তো আমরা আলাদা করে ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাস পড়েছি। তো সেই জায়গায় এখানে আমি মার্লোটা হয়তো রাখবো না, কারণ মার্লোকে আলাদা করে আমরা দিব। থমাস কিড আমরা আলাদা করে রেখেছি, সো দে উইল বি ডিলেটেড। মানে টোটাল যে আমাদের ইয়েটা আছে, ইউনিভার্সিটি উইটস আছে, ইউনিভার্সিটি উইটসটা এখান থেকে বাদ দিয়ে দিব। ইউনিভার্সিটি উইটস আমরা আলাদা করে পড়েছি, ঠিক আছে। শেক্সপিয়ার নিয়ে আমরা আলাদা করে ক্লাস নিব। তো এটা পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি দিব আর কি। মোটামুটি যে বেসিকটা আছে, বেসিকটা আপনাদেরকে দিয়ে দেবো। ব্যান জনসন, আমরা আমরা ব্যান জনসন নিয়ে কম বেশি কথা বলেছি। দ্যাট উইল বি দ্য পার্ট, বাকিদেরকে একটু একটু রাখবো আর আলাদা করে দিব আর কি, ঠিক আছে। তো এই জন্য যেমন থমাস হেইউডকে আমরা অন্য কোথাও পড়াইনি, এইখানে থমাস হেইউডকে রাখবো। ফ্রান্সিস ব্যাকনকে আলাদা করে দিব, সো ব্যাকন উইল বি ডিলিটেড হিয়ার। সিডনি দিব আলাদা করে। মেটাফিজিক্যাল কবিদের উপর একটা আমি ক্লাসে নিব আলাদা করে। তো প্রাথমিকভাবে যদি আমি আপনাদেরকে, এটা যেভাবে আছে এভাবে পড়বেন, পরে পরীক্ষা দিবেন, ঠিক আছে। কেভিলিয়ার পয়েন্টের উপর আমি আলাদা ক্লাস নিব। বাট এখানে যতটুকু আছে আপনারা আমি দিলে এটা একটু পরে একটা পরীক্ষা দিবেন, একটু পড়াটা হোক। অ্যান্ড বাইবেলের পার্ট নিয়ে কয়েকটা প্রশ্ন দিয়েছে এখান থেকে, আই হোপ ইট উইল ওকে। বাইবেলের যে পার্ট আছে সেটা থেকে আমি দিব। তো এইটা হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের যে ইয়েটা, এই এলিজাবেথান পিরিয়ডের যে মূল বিষয়টা আছে এটা। তো আমি আজকে আপনাদেরকে একটু আলোচনা করে দিব, হচ্ছে মিল্টন নিয়ে একটু কথা বলে দিব, ঠিক আছে। তো যেই জন্য এইটা আমি দেইনি আপনাদেরকে, কারণ এটা নিয়ে আমাকে একটু ভালো কাজ করতে হচ্ছে। সো নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট মিল্টন আ লিটল বিট। আমি একটু মিল্টন নিয়ে আপনাদের সাথে কথা বলে দিচ্ছি। মিল্টন নিয়ে একটা ব্রিফ আলোচনা করি। আরেকটা কথা বলি, ইন্ডিভিজুয়াল রাইটারদের মধ্যে আমরা মিল্টন অনেক আলোচনা করব, কিন্তু আপনি একটা প্রিপারেশন নিয়ে নেন যেন মেন ক্লাসগুলো আর একটু অ্যাডভান্স লেভেলে পড়তে পারেন। একটা হোমওয়ার্ক দিয়ে দিব আজকে আপনাদেরকে। মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 9 এবং 10 ইউটিউব থেকে দেখবেন, দেখে সেখানে ছোট করে কমেন্ট করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে মিল্টনের বুক 9 এবং 10 আপনারা দেখে ফেলবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি বুক ওয়ানটা ওইভাবে একটা আলোচনা করার চেষ্টা করবো। তো চলেন। 1652-তে মিল্টন লস্ট হিজ ভিশন, অন্ধ হয়ে যান, এবং ওনাকে ব্লাইন্ড পয়েট অফ ইংলিশ লিটারেচার বলা হয়, নোন এজ দ্য গ্রেট এপিক পয়েট, গ্রেট মাস্টার অফ বার্ডস। মহাকাব্যের কবি। আপনারা জানেন শেক্সপিয়ার কোনো মহাকাব্য লিখে নাই, তারপরে হচ্ছে যে আমাদের রবীন্দ্র নজরুল কোনো মহাকাব্য লিখে নাই, সো ইজ আ গ্রেট রাইটার। মিল্টনের স্পেশালিটি হচ্ছে যে উনি যখন অন্ধ ছিলেন, ওনার মহাকাব্যটা লিখতে ওনার মেয়েরা হেল্প করেছেন।
সো যদি জিজ্ঞেস করে যে কে লিখে দিয়েছে, ওনার মেয়েরা লিখেছে উনি বলেছেন। সো মিল্টন অন্ধ ছিলেন, ব্লাইন্ড পোয়েট অফ ইংলিশ লিটারেচার। হি অলসো রোড সনেট। ওনার একটা সনেট হচ্ছে অন ইজ ব্লাইন্ডনেস। এবং মহাকাব্যের নাম জানেন, গ্রেট মাস্টার অফ ভার্স বলা হয় কেন, ব্ল্যাঙ্ক ভার্সে লিখেছেন। আপনারা জানেন সেই সময় ব্ল্যাঙ্ক ভার্সের ব্যাপারটা একটু অন্যরকম। আর বন্ধুর মৃত্যুতে একটা ইলিজি লিখেছেন, নাম হচ্ছে লিসিটাস। লেখক প্রকাশকদের স্বাধীনতার জন্য লিখেছেন অ্যারিওপেজিটিকা। আর উনার সর্বশেষ সাহিত্যকর্মের নাম স্যামসং অ্যাগনেস্টিস। আমাকে বলতে হবে শেক্সপিয়ারের সর্বশেষ সাহিত্যকর্মের নাম কি, এবং ওইটার দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে জানান। টেম্পাস্টের দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট অথবা একটা সিমিলারিটি বলেন, যেটা স্যামসং অ্যাগনেস্টিসের সাথে মিল আছে। একটা সিমিলারিটি বলেন। দুজনের দুটা সাহিত্যকর্ম জানলাম, কিন্তু সিমিলারিটি কি? আচ্ছা, সিমিলারিটি হচ্ছে আপনার দুইটাতে ওনাদের আত্মজীবনীর কিছুটা প্রতিচ্ছবি আছে, ইয়া এক্স্যাক্টলি সেমি অটোবায়োগ্রাফি। এবং দুজনের জীবনীর একটা ব্যাপার স্যাপার আছে। তো এইভাবে স্টাডি করতে হবে। এবং আপনাদেরকে তো থিমেটিক পড়তে হবে, যেমন অ্যারিওপেজিটিকা কি এবছর আসছে, উম, লেখক প্রকাশকদের স্বাধীনতার জন্য। সো স্টাডি শুড বি লাইক দিস অ্যাকচুয়ালি। ওয়ান ইজ ব্লাইন্ডনেস এর প্রথম পার্টে বলতেছে, আচ্ছা স্রষ্টা তুমি যে আমাকে অন্ধ করে দিলে, আমি কিভাবে দায়িত্ব পালন করব। তো শুরুতে বলতেছে যে স্রষ্টাকে আমি কিভাবে দায়িত্ব পালন করবো, আপনি তো আমাকে অন্ধ করে দিয়েছে। তো এটা বলছে। পরের পার্টে যেটা হলো, পরের পার্টে হচ্ছে যে আহ, তিনি বলছেন স্রষ্টার দায়িত্ব পালন করার জন্য অসংখ্য ফেরেশতা আছে। যে এটা আসলে আহ, আমরা করতে হবে না, আমরা নিজেরা দায়িত্ব পালন করব নিজেদের জন্য। এই জন্য প্রত্যেকটা মানুষ নিজেকে স্রষ্টার নিকট সমর্পণ করবে, শর্তহীন ভাবে, কোনো শর্ত ছাড়াই স্রষ্টার নিকট সমর্পণ করবে। ঠিক আছে। ওকে। অ্যারিওপ্রেজিটিকা। অ্যারিওপ্রেজিটিকা হচ্ছে তিনি যখন ইতালিতে থাকেন, ওনার রাষ্ট্রে হচ্ছে কমিউনাল পিরিয়ড চলে। সবাইকে বলো যে যেটা মন চায় সেটা লিখবেন না, যে আপনার মন চাচ্ছে আপনি লিখবেন, ব্যাপারটা এরকম হতে পারে না। তো এখন কি করতে হবে? তো করতে হবে আপনাকে যেটা, সেটা হলো যে আপনি হচ্ছে যে আহ আহ, অনুমতি নিয়ে লিখবেন বা একটু কন্ট্রোল করে রাখবেন। তখন তিনি এটা মানলেন না। তিনি লেখক প্রকাশকদের স্বাধীনতার জন্য যে ক্ষুদ্র পাম্পলেট বা এসে লিখতেন, দিস ইজ কল্ড অ্যারিওপেজিটিকা, এবং এটা 40 পেজের। স্যামসন অ্যাগ্নোস্টিস ওনার সম্পর্কে প্রফেসি করা হয়েছে, এই ছেলে পৃথিবীতে আসলে তার মাথায় ব্লেড ইউজ করা যাবে না। আপনি যদি ওনার মাথায় ব্লেড ইউজ করেন, তাহলে ওনার শক্তি চলে যাবে। তখন যে কাজটা হলো, তিনি হচ্ছে যে ইয়ে করলেন। আহ ওনার ওয়াইফ বলে দিল যে আমার স্বামী শক্তির গোপন রহস্য হচ্ছে মাথার চুল। তারা চুল কেটে নিল এবং ওনাকে অন্ধ করে ফেললো। একসময় রেসলার ফাইটার, এখন হচ্ছে গৃহবন্দী, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে মজা করে। তো একটা পর্যায়ে আমরা দেখি যে তিনি ইবাদতের মাধ্যমে ওনার মাথার চুল ফিরিয়ে পেলেন, এবং যে রাজপ্রাসাদে ওনাকে আটকে রাখা হলো ওটাকে ভেঙে চুরমার করে ফেললেন। এবং তিনি তার প্রফেসি রক্ষা করলেন। সো সিমিলারিটি হচ্ছে যে তিনি অন্ধ ছিলেন, তার মানে ওনার নিজের প্রতিচ্ছবিটা এখানে আছে। আর শেক্সপিয়ার যে জাদুবিদ্যা বা অলৌকিক ক্ষমতা আছে ওনার, ওটা থেকে তিনি বিদায় নিচ্ছেন। প্রোলগের মাধ্যমে লাস্টে বলে গিয়েছেন, ওনার একটা স্পিচ আছে বিদায় ভাষণের মতো, ওরকম আছে প্রতিচ্ছবি। তাহলে এটাতেও কিন্তু তিনি অন্ধ সাফারিং করেছেন, কিন্তু তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন। এই ব্যাপারটা আছে। যেই ব্যক্তি একসময় একটা সিংহকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারতো, ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, বন্দি করে রাখা হয়, এরকম একটা অবস্থা। ইভেন ওনাকে জেলেও পাঠানো হয়েছিল। এরকম একটা ব্যাপার আছে। ইউ নো দ্য স্টোরি অফ দ্য প্যারাডাইস লস্ট। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে প্যারাডাইস লস্টের ক্লাইম্যাক্স কোনটা। 12টা বই বর্তমানে, একটা সময় 10টা বই ছিল। 1667-এ প্রথম প্রকাশিত, পরে 74-এ প্রকাশিত। ক্লাইম্যাক্স হচ্ছে আপনার বুক নাম্বার 9। তো 9 আর 10 আপনারা ইউটিউব থেকে দেখে সেখানে একটা কমেন্ট করে রাখবেন, সো দ্যাট আই ক্যান গেস অ্যাকচুয়ালি ইউ গাইস ওয়াচড দ্য বুক 9 and 10। দ্যাট ইজ অ্যামেজিং আসলে। আপনি যদি ঠিকভাবে মিল্টন পড়েন, ইউ উইল লাইক ইট। আপনি অবশ্যই এটা পছন্দ করবেন। তো এর মধ্যে শর্টেস্ট হচ্ছে বুক 7, লংগেস্ট হচ্ছে 9। এটাও মনে রাখতে পারেন। প্যারাডাইস লস্ট জানেন। আর অ্যাডাম এবং ইভ, অ্যাডাম এবং ইভকে তৈরি করে স্রষ্টা স্বর্গে রেখেছে। তো অ্যাডাম এবং ইভ যেটা করলো, যে স্রষ্টা বলছে যে ট্রি অফ নলেজ, জ্ঞান বৃক্ষের ফল খেও না। খেয়ে ফেললো ইভ, ইভ খেয়ে ফেলে অ্যাডামকেও খাওয়ালো। তো স্রষ্টার রুল ভায়োলেট করলো, স্রষ্টা তাদেরকে স্বর্গ থেকে বের করে দিল।
এবং শয়তানের বিখ্যাত কোটেশন আছে, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দ্যান চার্জ ইলেভেন, স্বর্গের দাসত্ব থেকে নরকের রাজত্ব অনেক ভালো। এন্ড দ্য মেইন থিম অফ দ্য এপিক পোয়েম ইজ জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু মেন, মানে স্রষ্টার বিচার। আমরা কোনো অপরাধ করলে স্রষ্টা আমাদেরকে কি দিবে? শাস্তি দিবে। দিস ইজ দ্য ভেরি কমন থিং। দ্য পোয়েম ইজ এ রিভোল্ট এগেইনস্ট গডস অথরিটি, দ্য স্টোরি অফ ম্যানস ফল, মানুষের পতন এবং গডস অথরিটি নিয়ে কথা বলা হচ্ছে। এর পরবর্তীতে প্যারাডাইস রিজেন লিখেছেন, কিন্তু অতটা জনপ্রিয় না। প্যারাডাইস রিজনে হচ্ছে যীশু খ্রিস্টকে যে টেম্পট করা হয়, তিনি টেম্পটে পা দেন নাই, ওই জায়গা থেকে আসছে। তো যীশু খ্রিস্টের আগমন এবং মানব মুক্তি নিয়ে বলা হয়েছে, এটা একটা কোটেশনের জন্য বিখ্যাত। চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। সো দ্য থিং ইজ, আপনি যদি দেখেন যে প্যারাডাইস লস্টের প্রাইমারি থিম, শয়তানের পতন হচ্ছে তার অহংকারের জন্য। সে খুব অ্যানভি ছিল, এবং যার যার যেটা থেকে তার অহংকারটা হয়। শয়তান অ্যাডাম এবং ইভকে টেম্পট করার চেষ্টা করে, বেসিক্যালি ইভকে টেম্পট করে। তো অ্যাডাম বিট্রেস গড বাই সাইডিং উইথ ইভ। ইভ প্রথমে অমান্য করে, কিন্তু ইভের পক্ষ নেয় অ্যাডাম, এভাবে সেও গডকে কি করে, আহ, মানে অবহেলা করে। সো ডিসঅবিডেন্স, অ্যাডাম এবং ইভ ডিসঅবি। রিপেন্ট করে অ্যাডাম এবং এভ, তো লাভ হয় না আসলে। ম্যান ইজ গ্রান্টেড ইটারনাল সালভেশন থ্যাঙ্কস টু দ্য স্যাক্রিফাইস অফ দ্য সান অফ গড। তো পরে তাদের মুক্তি দেওয়া হচ্ছে সান অফ গড, মানে যীশু খ্রিস্টের ইয়ের মাধ্যমে আসলে আর কি। ঠিক আছে, ব্ল্যাক বার্ডসে লিখেন, ইটস সো ফেমাস, সো ফ্যান্টাস্টিক, সো ইউ গাইস ক্যান রিড দ্য বুক, at least you can watch 2 video classes on book 9 and 10. রাইজিং অ্যাকশনটা ছিল অ্যাঞ্জেলস ব্যাটল ইন হেভেন। ওরা হচ্ছে স্বর্গে যুদ্ধ করে। শয়তান এন্ড দ্য রিবল অ্যাঞ্জেলস ফল টু হেল। গড ক্রিয়েটস ইভ টু বি অ্যাডামস কম্পেনিয়ন, ইভকে তৈরি করে অ্যাডামের কোম্পানি হিসেবে। এগুলো ছিল রাইজিং অ্যাকশনটা। ক্লাইম্যাক্সটা ছিল অ্যাডাম এবং ইভ এট দ্য ফ্রুট অফ ট্রি অফ নলেজ, জ্ঞান বৃক্ষের ফল খেয়ে ফেলে, হুইচ ইজ ডিসকাস ইন দ্য বুক 9। অ্যান্ড অ্যাডাম এবং ইভ রিপেন্ট, লার্নস অ্যাবাউট দ্য ফিউচার অফ ম্যান। বুক 10 যেটা হয় আর কি, ফলিং অ্যাকশন শুরু হয়। হচ্ছে ব্যাপারটা। তো বিখ্যাত বিখ্যাত কথা আছে, শেক্সপিয়ার যেটা বলেছিলেন, দেয়ার ইজ নাথিং এদার গুড অর ব্যাড, ভালো মন্দ বলে কিছু নেই, থিঙ্কিং মেক্স ইট সো। হুম এটা হচ্ছে এরকম, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস এন্ড ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল এন্ড হেল অফ হেভেন। তো মনে হচ্ছে যে আসলে আপনার সবকিছু, এটাই স্বর্গ নরক এবং সবকিছু তৈরি করে। তো দিস ইজ আ ভেরি বিগ ডিসকাশন এন্ড ইট ওয়াজ সো ফাস্ট। একটা আলোচনা আমি করে দিলাম আপনাদেরকে। আপনারা হচ্ছে যে কি করবেন, আজকে প্রবাবলি ভোকাবুলারি প্রশ্নটা দিব, ভোকাবটা পরে পরীক্ষা দেন। কালকে যদি আমি রেনেসার শিটটা দেই, আপনি জানেন এগুলো নিয়ে অনেক কাজ করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়। যেন আই হ্যাভ ডিসকাসড at least the most important part of the Renaissance period in 2 classes, focusing on the Milton and হচ্ছে Ben Jonson. So if you want to learn more about the Renaissance, you have to watch the video class of ইউনিভার্সিটি উইথ ভিডিও ক্লাসটা দেখেন, তাহলে আপনার আরো একটা প্রপার আইডিয়া হবে। উইল ডিসকাস अगेन। ফাইনাল শিটটা দেওয়ার পর আপনারা জানেন, চেষ্টা করব। তো আপনারা গ্রুপ থেকে কিছু কিছু ক্লাস দেখে শিট পড়ে একটা আইডিয়া নেন, কি প্র্যাকটিসিং। যখনই পরীক্ষা হোক, আমরা আমরা কিন্তু রেডি আছি। এমসিকিউ আমার কাছে রেডি আছে অলরেডি, অনেকগুলো এমসিকিউ দিয়েছি। সো আই ওয়ান্ট